ডাক্তার ভাবি এসব কী করছো? সকালে নাস্তা প্রায় সময় আমি বানাই। আদ্রিতা মিষ্টি হেসে বলে। আজ থেকে আমি বানাবো, আর কিছুদিন পর আমি আর চাঁদনি। আদিপ লাজুক হাসলো এতে, বলল। বিয়েটা কি করতেই হবে ডাক্তার ভাবি? অবশ্যই। বিয়ে না করলে আমি আর চাঁদনি একসাথে থাকবো কেমন করে? তুমি বসো ভাইয়া, আমি বাকি খাবার নিয়ে আসছি। আদিপও বলে। আচ্ছা ডাক্তার ভাবি। আদিপ চেয়ারে বসলো। আদ্রিতা গেল রান্নাঘরের দিকে। এমন সময় সিঁড়ি বেয়ে নিচে নেমে আসলো ফারিস। গায়ে জড়ানো নেভি ব্লু কালারের শার্ট, কালো প্যান্ট। আদিপ ফারিসকে দেখেই হাসলো। ফারিস এগিয়ে এসে বলল। এভাবে হাসার কি আছে? জীবনে লিপস্টিক দেখোনি? আদিপ কোনো রকমে বলল। দেখছি তো ভাই, তবে মেয়েদের ছোঁটে আপনার শরীরে প্রথমবার। ফারিস বসতে বসতে বলল। আমিও তোমার শরীরে প্রথমবার দেখার ব্যবস্থা করছি, দাঁড়াও। কথা শুনে আদিপের কাশি উঠল হঠাৎই আদিপকে কাশতে দেখে হকচকিয়ে উঠল আদ্রিতা। খাবারের বাটিটা টেবিলে রাখতে রাখতে বলল। কি হলো ভাইয়া, আপনি কাশছেন কেন? আদিপ কিছু বলতে পারলো না, কাশতেই থাকলো। আদ্রিতা দ্রুত আদিপের হাতে পানির গ্লাসটা এগিয়ে দিয়ে পড়ল। পানি খান ভাইয়া। আদিপ পানির গ্লাসটা নিল, ঢকঢক করে পানি পান করে পড়ল। শুক্রিয়া ডাক্তার ভাবি। বিনিময়ে আদ্রিতা মৃদু হাসলো। ফারিসের নজর তখন আটকানো ছিল আদ্রিতার গায়ে জড়ানো সেই সবুজ রঙা শাড়িটার দিকে। মুখে মৃদু সাজ আর কোমরে গুজে রাখা আঁচলের ভাঁজে যেন বউ বউ দেখাচ্ছে আদ্রিতাকে। ফারিস দৃষ্টি সরল। বেশি ব্যয় হচ্ছে নাকি তার চোখ? আদিপ বুঝি খেয়াল করলো বিষয়টা। সে বলল। ভাই চোখ সরানোর প্রয়োজন নেই, আপনারই তো বউ। বিষম খেলো ফারিস। চোখ গরম করে তাকালো আদিপের দিকে। আদিপ হাসলো। দারুণ মিষ্টি দেখাচ্ছিল সেই হাসি, পুরোটাই তৃপ্তিময়। আদ্রিতা দুই ভাইয়ের ফিসফিস করে কথা বলার দৃশ্য দেখে পড়ল। আমায় রেখে কি কথা হচ্ছে শুনি? আদিপ কিছু বলার জন্য মুখ খুলেও ফারিস কথা কেড়ে নিয়ে বলে উঠল। আদিবের বউ লাগবে। আদিপ অবাক হলো ফারিসের কথা শুনে। সে কখন বলল তার বউ লাগবে? আদ্রিতা টেবিলে বসতে বসতে বলল। আজই কাজী অফিস চলুন, আমাদের মতো আবিদ ভাইয়ার বিয়েটাও দিয়ে দেই। কি বলুন? আদিপের আবার কাশি উঠল। আদ্রিতা হতভম্ব হয়ে চেয়ে পুনরায় পানির গ্লাস এগিয়ে দিয়ে বলল। কিছু হলো ভাইয়া? আপনার যক্ষা ধরলো নাকি? এত কাশছেন কেন? ফারিস হেসে উঠল, মুখে স্যান্ডউইচ পুড়ে পড়ল। ওসব যক্ষা টক্কা কিচ্ছু না। আদিবের এই কাশিকে কি কাশি বলে জানো? আদিতা বেশ আগ্রহ নিয়ে পড়ল। কি কাশি? আদিপ অসহায় মুখে ফারিসের পানে চেয়ে ফারিস বলে। বউ কাশি। আদিতা চোখ বড় বড় করে পড়ল। বউ কাশি আবার কি কাশি? বউয়ের ভয়ে যে কাশি ওঠে তাকে বলে বউ কাশি। আদিব বউ আসার ভয় পাচ্ছে, তাই কাশছে। তাই আদিবের এই কাশিকে বলে বউ কাশি। ফারিসের কথা শুনে আচমকে হেসে উঠল আদ্রিতা। টেবিল কাঁপানো এক হাসি। আর আদিপ লজ্জায় মিয়ে যাচ্ছি পুরো। আদিপ কোনো রকম ব্রেকফাস্ট করে উঠে গেল। যেতে যেতে বলল। ভাই আমি গাড়িতে আছি, তুমি সময় নিয়ে আসো। ফারিস উত্তরে শুধু বলে। হুম। আদিপ যেতেই আদ্রিতা বলল। আপনি কাজটা ঠিক করেননি। ফারিস অবাক হয়ে বলে। কোন কাজটা? এই যে বউ কাশি আবিদ ভাইয়া লজ্জায় না খেয়ে চলে গেছে। ওসব কিছু না, ও আমাদের দুজনকে একত্রে রাখার জন্য দ্রুত বেরিয়েছে। আদ্রিতা কিছু বলল না, চায়ের কাপে চুমুক দিল। ফারিস শীতল স্বরে শুধালো। এত সেজেছে কেন? কেন আমায় ভালো লাগছে না? ফারিসের তড়িৎ উত্তর। না। মনটা খারাপ হয়ে গেল আদ্রিতার। মাথা নুইয়ে ফেল মুহূর্তেই। ফারিস হেসে উঠল, বলল। কেউ অসুন্দর বললেই মানুষটা কিন্তু অসুন্দর হয়ে যায় না। কিছু অসুন্দর বলার মাঝেও দারুণ সুন্দরতা আছে। তুমি কি তা দেখতে পাও আমার সবুজ রঙা বেলি প্রিয়া? আদ্রিতা মুগ্ধ নয়নে তাকালো ফারিসের দিকে। মুখ ভার করে বলল। তখন মিথ্যে বললেন কেন? ফারিসের মলিন চোখ, ঠোঁটে জড়ানো করুণ হাসি। সে বলে। মিথ্যে কখন বলেছি? আমার নায়ের মাঝেই হ্যাঁয়ের বসবাস। এখন তুমি ধরতে না পারলে আমি কি করতে পারি? আদ্রিতার বিস্মিত আঁখি। সে টেবিল ছেড়ে উঠে দাঁড়ালো, বলল। আপনি একটা যা ইচ্ছে তাই লোক। ফারিসও উঠে দাঁড়ালো তখন। আদ্রিতা তার পানে চেয়ে। ফারিস আদ্রিতার কাছাকাছি এসেই কোমরে গুছিয়ে রাখা শাড়ির আঁচলটা টান মেরে বের করলো। আদ্রিতা হতভম্ব হয়ে গেল ফারিসের এহেম কাণ্ডে। চোখ বন্ধ করে ফেলল মুহূর্তেই। ফারিস তা দেখে মৃদু হাসলো।
আজিতার কানের কাছে ঠোঁটটা নিয়ে ফিসফিস করে বলল। জানি তো, আমি সত্যি খুব বাজে লোক। আজিতা চোখ খুলো, দৃষ্টি হলো এক। আজিতা বলে, আমায় কিন্তু হসপিটাল যেতে হবে। সে যাও, তবে আমি ডাকলেই আসতে হবে কিন্তু। আমি কি আসতে বাধ্য নাকি? ভুলে যেও না, আমার বিয়ে করা বউ তুমি। বাধ্য তো বটেই। হেসে ফেলে আজিতা, বলে, বিয়ে করতে ভয় পাওয়া মানুষটা বউয়ের ওপর অধিকার দেখাচ্ছে, ব্যাপারটা কিন্তু ইন্টারেস্টিং। ফারিসের সঙ্গে সঙ্গে উত্তর। তুমি হয়তো জানো না, আমি মানুষটাও দারুণ ইন্টারেস্টিং। আজিতা গলা জড়িয়ে ধরল ফারিসের, আদুরের গলায় আওড়ালো। আপনি মানুষটা তো আমারই, ধীরে ধীরে দেখবেন আপনার সবটা জেনে নিব। কথাটা বলে টুক করে গালে চুমু কাটলো ফারিসের। ফারিস হতভম্ব হয়ে বলল, এই, তুমি ঠোঁটে লিপস্টিক লাগিয়ে আমায় চুমু খাবে না? আজিতা বিস্ময়কর চাহনি নিয়ে বলল, কেন? আমার একটা মান সম্মান আছে, বুঝো না কেন? স্বামীদের মান সম্মান থাকে না, এখন যান। আজিতা ছেড়ে দিল ফারিসকে। ফারিস ছাড়লো না, নিজের গলাটা আজিতার গালের সাথে ঘষা দিয়ে বলল, যে গালে বউ চুমু খায় সেই গাল নিয়ে হাসাহাসি মানায় না। ফারিস চলে গেল। আজিতা কিং কর্তব্য বিমূঢ় চাহনি নিয়ে দাঁড়িয়ে। ছেলেটা কি বলে গেল যেন সব মাথার উপর দিয়ে গেল। আজিতার ঠোঁটে তো লিপস্টিক ছিল না, তবে ফারিস মুছলোটা কি? আজিতা বাম হাতটা নিজের গালের লাগালো, তেল তেল লাগলো কিছু। আজিতা চোখ গরম করে পড়ল, অসভ্য লোক, খাবার খেয়ে মুখ মুছে নাই। সে এক শুক্রবারের বিকেল, প্রকৃতি তার শীতের রেশ কাটিয়ে টকবকা গরম দিচ্ছে। আজিতার ফারিসের বিয়ের কেটে গেল দুটো মাস। আজ হসপিটাল বন্ধ আজিতার, তাই ফারিসের রুমের বেলকুনিতে চেয়ার পেতে হুমায়ুন আহমেদের লেখা আজ আমি কোথাও যাব না বইটি পড়ছে। আজিতা তার অবসর সময়ে বই পড়তে পছন্দ করে। বাবার বাড়িতে তার ছোটোখাটো একটা লাইব্রেরিও ছিল। ফারিসার আজিতার বিয়ে উপলক্ষে কোনো বড়সড় অনুষ্ঠান করা গেল না। আজিতার বাবা চেয়েছিলেন করতে, কিন্তু আজিতা বারণ করে। খুব অল্প মানুষের ভিড়ে নিজ বাড়িতে ছোটোখাটো ভরপুর খাওয়া দাওয়ার আয়োজন করা হয় শুধু। সেখানে আজিতার বাবার অল্প কিছু কলিগরা, আজিতার বন্ধু বান্ধব আর তাদের আত্মীয় স্বজন থাকে। আজিতার ফুপু খালারা খানিকটা রাগ করেছিল বটে, এভাবে কাউকে কিছু না জেনে ধাপ করে মেয়ের বিয়ে দেওয়ার জন্য। আজিতার বাবা মায়ের উপর ক্ষিপ্ত ছিল দারুণ, তবে রাগ বেশি রাখা গেল না। খাওয়া দাওয়ার মাঝে চুকিয়ে গেল সবটা। বাড়ির কলিং বেল বাজলো হঠাৎ। আজিতা হকচকিয়ে উঠল তাতে। এই সময় কে আসলো? ফারিস আসে তো সেই রাতে। আজিতা বই রেখে উঠে দাঁড়ালো, চলে গেল নিচে। দরজা খুলতেই দেখলো পুলিশ অফিসার কিশোর এসেছে। আজিতা তাকে দেখে অবাক হয়ে বলল, আপনি এখানে? কিশোর একগাল হেসে বলল, কেমন আছেন ডাক্তার সাহেবা? আজিতা বিরক্ত হলেও মুখে বিনয়ের হাসি রেখে বলল, ভালো, আপনি? আমিও ভালো। কিশোর ভিতরে ঢুকলো, বলল, চা খেতে এলাম। ফারিস সাহেব বাড়ি আছেন? আজিতা বলল, না। ঠিক আছে, আপনি চা বানিয়ে আনুন, আমি বসছি। কিশোর সোফায় বসলো। আজিতা বিস্মিত হয়ে চলে গেল রান্নাঘরের দিকে। এভাবে হুট করে কিশোরের চা খেতে আসাটা কতটা যুক্তিযুক্ত ধরতে পারছে না আজিতা। ফারিস আসলো তার কিছু সময় পরে। কিশোরকে দেখে সে কিছু বলল না। আজিতা তখন রান্নাঘর থেকে কিশোরের জন্য চা বানিয়ে আনছিল। ফারিসকে দেখে বুকটা কেঁপে উঠল হঠাৎ। কোনো রকম বলল, আপনি চলে এসেছেন? ফারিস স্মিত হেসে বলল। হুম। আজিতা কিশোরের হাতে চায়ের কাপ ধরিয়ে দিয়ে ফারিসকে বলল, আচ্ছা আপনি বসুন, আমি আপনার জন্য চা নিয়ে আসছি। ফারিস সঙ্গে সঙ্গে নাকচ করলো তাতে, বলল, চা খাবো না, কফি খাবো। আজিতা বিনা বাক্যে তাই বানাতে গেল। আজিতা যেতেই কিশোরের মুখোমুখি বসলো ফারিস, বলল, কেমন আছেন অফিসার সাহেব? কিশোর চায়ের কাপে চুমুক দিয়ে বলল, ভালো। আরশাদকে ধরতে পেরেছি। আমার সাহায্য নিলে আরও আগেই ধরতে পারতেন। হয়তো পারতাম, তবুও নিয়ে খুঁজেছি, ভাবলে গর্ববোধ হয়। ফারিস সে কথার জবাব না দিয়ে বলল, কোথায় পেলেন? কুমিল্লায় পরিত্যক্ত এক জমিদার বাড়িতে লুকিয়েছিল। ও আচ্ছা। জি। এই খবর জানানোর জন্যই কি বাড়িতে এলেন? যদি বলি আপনার বাড়িটা সার্চ করতে? ফারিস ঘাবড়ায় না মোটেও, বলে, করতেই পারেন, কিন্তু কারণ ছাড়া সার্চ করাটা আদৌ কি যুক্তিযুক্ত অফিসার সাহেব? কিশোর চতুর্থবারের মতো চায়ের কাপে চুমুক দিল। তখন একগাল হেসে বলল, মজা করছিলাম। আপনার বউ কিন্তু চাটা দারুণ বানাই।
ফারিস কিছু বলে না। আদ্রিতা এগিয়ে আসে তখন, হাতে কফির কাপ। আদ্রিতা ফারিসের হাতে কফির কাপটা এগিয়ে দিয়ে বলল, ধরুন। ফারিস নিল। এর পরপরই কিশোর উঠে দাঁড়ালো, বলল, ঠিক আছে, আজ তবে আসি, পরে আবার দেখা হবে। ফারিস কফির কাপে চুমুক দিয়ে বলে। এখনই চলে যাবেন? আর একটু বসতেন। কিশোর আদ্রিতার দিকে এক পলক চেয়ে বলল, আজ থাক, আরেকদিন বসবো। কিশোর চলে গেল। আদ্রিতা বিমূঢ় তার পানে চেয়ে, সে ধরতে পারল না কিশোর আচমকে এসে চলে গেল কেন। ফারিস তার কফিটা শেষ করলো, মিষ্টি করেই বলল, আদ্রি শোনো। আদ্রিতা গেল। বিয়ের পর থেকে ফারিস আদ্রিতাকে ছোট করে আদ্রি ডাকে। আদ্রিতা ফারিসের সামনে টি টেবিলের উপরে বসলো। ফারিস কিছু বলার আগেই আদ্রিতা বলে উঠল, আমি কিন্তু ওনায় ডাকিনি। ফারিস হেসে বলে। জানি আমি। ফারিস হাত বাড়িয়ে আদ্রিতার কাছে ডাকলো। আদ্রিতা গেল, তবে খানিকটা সংকোচ নিয়েই বলল, দরজা খোলা তো? কিছু হবে না, তুমি আসো। আদ্রিতা কোলে বসলো ফারিসের, বুকে জড়িয়ে ধরলো তাকে, বলল, কিছু কি হয়েছে? ফারিস উত্তর দিল সঙ্গে সঙ্গে, কি হবে? আমার তুমি থাকলে কিছু হয় না কি? আপনার বড্ড বিষণ্ণ দেখাচ্ছে। ওসব কিছু না। আপনি হয়তো ভুলে যাচ্ছেন, আপনি যখন দারুণ বিষণ্ণে তখনই এইভাবে জড়িয়ে ধরেন আমায়। ফারিসের উত্তর আসে না আর। আদ্রিতা প্রসঙ্গ পাল্টে বলে, আবিদ ভাইয়া এলো না? কোথায় সে? ফারিস এবার উত্তর দেয়, বলে, চাঁদনির সাথে লুকোচুরি খেলছে। হেসে ফেলে আদ্রিতা। আজ থেকে ঠিক 15 দিন আগে বিয়ে হয় আদিব আর চাঁদনির। ফারিসদের মতোই কোনো জাঁকজমক ছাড়াই কাজী অফিসে বিয়ে দেওয়া হয় তাদের। সে আদিবের কি ঘাবড়ানো। চাঁদনি কবুল বলতে সময় না নিলেও আদিব পাক্কা 15 মিনিট সময় নিয়েছে কবুল বলতে। আরও সময় নিত, তবে ফারিসের 14 মিনিটের ধমকের পর ফটাফট বলে ওঠে, কবুল কবুল কবুল, 3 কবুল। আদিবের কাণ্ডে সেদিন হাসে সবাই, ফারিসও হাসে, তবে সবার আড়ালে, উল্টো দিক ঘুরে। এখন এই বাড়িতে তারা 4 জন থাকে, আদিব, চাঁদনি, ফারিস আর আদ্রিতা। আদ্রিতা এবার বুঝলো এই জন্যই বুঝি 1 ঘন্টা আগে চাঁদনি কাজের বাহানা দেখে বেরিয়ে গেল। ফিরুক, আচ্ছা করে দেবে 1 ঘা, বলে গেলে কি হতো। আদ্রিতা সে নিয়ে ভাবলো না আর। ফারিস আদ্রিতা অনেকক্ষণ চুপ থাকলো। হঠাৎ আদ্রিতা প্রশ্ন করে, কাজে যাবেন না? প্রশ্ন শুনে ফারিসের হাতের বাঁধন হয় শক্ত, শরীরের সমস্ত ভার লুটিয়ে পড়ে আদ্রিতার ঘাড়ে। সে চোখ বন্ধ করে শীতল স্বরে শুধায়, আজ আমি কোথাও যাব না। আদ্রিতা আচমকা চমকায়, কথাটা করুণ লাগলো তার। নিস্তব্ধ নীরবতায় ভরপুর চারপাশ। আদ্রিতাকে জড়িয়ে ধরে এখনো বসে আছে ফারিস। আদ্রিতা নিশ্চুপ, সে ধরতে পারছে না আচমকা ফারিসের হলোটা কি। আদ্রিতা ফারিসের থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু ব্যর্থ হলো। নির্জীব কণ্ঠে পড়ল, আমাকে ছাড়বেন না? ফারিসের উত্তর এলো না, সে চুপ রইল। আদ্রিতা আবার বলল, কি হলো, কথা বলছেন না কেন? ফারিস নিরাশ স্বরে বলল, কিছু বলতে ভালো লাগছে না। এমন কেন করছেন? কি হয়েছে বলুন আমায়। কি হবে? কিছু হয়নি তো। আমরা কিন্তু এভাবে অনেকক্ষণ বসে আছি। তো ফারিস নিরাশ স্বরে পড়ল। আদ্রিতা নিরাশ হলো, নিজের মাথাটা ফারিসের কাঁধ থেকে সরিয়ে পড়ল। আপনার কি মন খারাপ? ফারিসের তৎক্ষণাৎ উত্তর। না তো। ফোঁস করে শ্বাস ফেলল আদ্রিতা, উৎকণ্ঠা নিয়ে বলল, আমায় ছাড়ুন। যদি না ছাড়ি? দরজা খোলা, একটু বুঝুন, যখন তখন চাঁদনি ওরা চলে আসবে। আসুক, সমস্যা কি? তুমি আমার বউ, ভুলে যাচ্ছ কেন? আপনি একটু চাইছে তাইলো। জানি তো। চোখ বাঁকিয়ে গেল আদ্রিতা, আর কি বলবে বুঝতে পারছে না। হঠাৎ ফারিস ছেড়ে দিল আদ্রিতাকে। ফারিস ছাড়তেই আদ্রিতা হুড়মুড় করে নেমে পড়ল ফারিসের কোল থেকে। ফারিস শুকনো হেসে মলিন মুখে বলে, আমার থেকে পালানোর এত তাড়া? আদ্রিতা দাঁড়ানো ছিল, খানিকটা ঝুঁকে ফারিসের দিকে, শীতল স্বরে বলল, আপনার থেকে পালানোর থাকলে 2 মাস আগে ঘটা করে বিয়ে করতাম না আপনায়। ফারিস কিছু বলে না। আদ্রিতা চলে যায় রান্নাঘরের দিকে। অন্ধকার ভরা রাত, ছাদের উপর ক্যান্ডেল নাইট ডিনার করার তোড়জোড় চলছে খুব। আদিবার চাঁদনি ফিরেছে সন্ধ্যার পরে। ফারিসকে বাসে দেখে খানিকটা অবাক হয়েছিল আদিব, তবে কিছু জিজ্ঞেস করেনি। ছাদের পাতানো সে চেয়ার টেবিলটা সাজাতে ব্যস্ত হচ্ছে আদিব আর ফারিস। ফারিসকে খানিকটা চিন্তিত দেখাচ্ছে, কিছু একটা নিয়ে সে চিন্তিত। আদিব বলল, ভাই। ফারিস টেবিলের উপর কাচের প্লেট রাখছিল।
আদিপের কথা শুনে ফারিস তাকালো, বলল। বলো। আদিপ কিছু সময় চুপ থেকে প্রশ্ন করলো। ভাই তুমি ঠিক আছো তো? ফারিস প্রশ্ন শুনে অবাক হলো, ভরকানো গলায় বলল। আমার আবার কি হবে? রাতে ঘুমাও না ঠিক মতো, চোখ লাল কেন? ওসব কোনো ব্যাপার নেই, তুমি ভুল ভাবছো। কিছু কি হয়েছে? ফারিস আদিপের কাঁধে হাত দিল, মৃদু হেসে মিহি কণ্ঠে বলল। আমার কিছু হয়নি আদিপ। আদিপ বিনিময়ে কিছু বলল না, তবে কথাটা বিশ্বাসও করল না। হাতি মুরগির রোস্টের বাটি নিয়ে ছাদে হাজির হলো চাঁদনি আর আদ্রিতা। একগাল হেসে বলল। গরম গরম মুরগির রোস্ট হাজির। ওদের কথা শুনে ফারিস আদিপ দুজনেই তাকালো, বিপুল হাসি তামাশা। আর জমজমাট পরিবেশে ডিনার শেষ হলো, 4 জনের ক্যান্ডেল নাইট ডিনার। আদিপ বলল। ভাই আমরা কোথাও একসাথে ঘুরতে যাইনি, একদিন ঘুরতে গেলে কেমন হয়? ফারিস সঙ্গে সঙ্গে বলে। খুব বাজে। চোখ কুচকালো আদিপ, বলল। বাজে কেন? সে কথার জবাব দেয় না ফারিস। আদ্রিতা বলে। ওনার কথা বাদ দিন তো দুলা ভাই, কবে যাবেন, কোথায় যাবেন ঠিক করুন, আমরা যাব। ফারিস ফোঁস করে নিঃশ্বাস ফেলো, শান্ত স্বরে বলল। ঢাকা শহরের সবচেয়ে ভালো মুরগির খামার কোথায় আছে আদিপ? আদিপ হতভম্ব হয়ে বলল। মুরগি খামার দিয়ে কি হবে ভাই? ফারিস কোকের বোতলে চুমুক দিল, দ্বিধাহীন কণ্ঠে বলল। ঘুরতে যাব। চাঁদনি বিষম খেলো ফারিসের কথা শুনে, থতমত খেয়ে বলল। কি বলেন দুলাভাই, মুরগির খামারে ঘুরতে যাব? ফারিসের ভাবনাহীন উত্তর। সমস্যা কি? আদিতা বিস্মিত কণ্ঠে বলল। মুরগির খামারে দেখব কি? ফারিস চমৎকার হেসে বলল। কেন সারি সারি মুরগি? ফারিসের কথা শুনে আচমকা অট্ট হাসিতে লুটে পড়ল সবাই। ফারিস হাসলো না, সিরিয়াস কণ্ঠে বলল। আশ্চর্য, তোমরা হাসছো কেন? আদিপ বলে। ভাই আমার মুরগির চেয়ে খাসি বেশি পছন্দ, খাসিটা গেলে কেমন হয়? ফারিস চমৎকার হেসে বলে। দারুণ। আদিপের মুখ মলিন হলো, সে হতবাক হলো ফারিসের উত্তর শুনে। রাত বেজে 3টে, প্রকৃতি ছুঁয়ে সুন্দর বাতাস হচ্ছে, চাঁদটা দেখা যাচ্ছে দূরে। ফারিস আদিতা পাশাপাশি ছাদে বসে। চাঁদনি আর আদিপ কতক্ষণ আগেই গেল রুমে। আদিতা হাই তুলে বলল। ঘুমোতে যাবেন না মিস্টার বখাটে? ফারিস উদাসীন ভঙ্গিতে শুয়ে পড়ল নিচে, মাথা রাখলো আদ্রিতার কোলে, আহ্লাদি স্বরে বলল। এক রাত না ঘুমালে কি শরীর খারাপ করে ডাক্তার ম্যাডাম? আদ্রিতা ফারিসের চুলে বিলি কাটে, বলে। একটু একটু করে। তাইলে আমরা না হয় আজ একটু একটু শরীর খারাপ করি? সারা রাত কি ছাদেই থাকবো? তোমার কি ভয় হচ্ছে? আপনি থাকলে কিসের ভয়? ফারিস আচমকাই শোয়া থেকে উঠে বসলো, আদ্রিতার চোখের দিকে গভীর দৃষ্টিতে তাকালো, শীতল স্বরে শুধালো। তোমার কি একটু খারাপ লাগছে না বেলিপ্রিয়া? আদ্রিতা আচমকা অবাক, এ কেমন প্রশ্ন? আদ্রিতা ফারিসের দিকে চেয়ে বিলম্বিত চোখে তাকালো, জিজ্ঞাসার সূচক কণ্ঠে বলে। খারাপ লাগবে কেন? আমি মাফিয়া তাই। আদ্রিতা নিরাশ হলো, ভয়ঙ্কর নিরাশ হলো। এই সুন্দর মুহূর্তে এটা শুনতে চায়নি। আদ্রিতা করুণ গলায় বলে। এই সুন্দর মুহূর্তে মাফিয়া আসলো কোথা থেকে? ফারিস বিতৃষ্ণা নিয়ে বলল। তোমার কি সত্যিই খারাপ লাগে না? তোমার স্বামী একজন মাফিয়া, দেশবিরোধী মাফিয়া। সে মাদক ব্যবসায়ী, বেআইনি অস্ত্র পাচারের কারবারে জড়িত। তোমার খারাপ লাগে না, দুঃখ হয় না? তুমি তো ডাক্তার, কিভাবে এত সহজে সবটা মেনে নিলে? তোমার কি ঘৃণা আসে না আমার উপর? ফারিসের গলা জড়িয়ে ধরে আদ্রিতা, বড় কয়েক চুমু খায় ফারিসের গালে, কপালে অধরে। ফারিস হতভম্ব। আদ্রিতা শান্ত স্বরে বলে। আপনি কি জানেন মিস্টার বখাটে, যাকে ভালোবাসা যায় তাকে ঘৃণা করা যায় না। আমি আপনাকে ঘৃণা করার চেষ্টা করেছি, কিন্তু পরিশেষে দারুণ ব্যর্থ হয়েছি। ফারিস ভরকালো, চমকালো, অবাক হলো দারুণ। এই মেয়ে তার কথাই তাকে ফিরিয়ে দিল। কি সাংঘাতিক কাণ্ড! ফারিস পলকহীন আদ্রিতার দিকে তাকিয়ে, আর আদ্রিতা সেই চাহনি দেখে মিষ্টি হাসে। পরের দিন খুব ভোরেই মুরগি খামারে ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল আদিপ, ফারিস, আদ্রিতা আর চাঁদনি। আদিপের সে কি মন খারাপ, সে বুঝে না মুরগি খামারে ঘুরতে যাওয়ার মতো কি আছে, তাও আবার বউকে নিয়ে। আদিপের বাচ্চাদের মতো মুখ ফোলানো কাণ্ডে ফারিস হাসে। আদিপ আর চাঁদনি পিছনে বসেছে, ফারিস আর আদ্রিতা সামনে। ফারিস গাড়ি ড্রাইভ করছে। আদ্রিতার চাঁদনি হসপিটাল বাঙ্কি দিয়েছে আজ। প্রায় 2 মাস পর আজ একদিনের ছুটি নিয়েছে তারা। আদ্রিতা চোখ মুখ কুচকে পড়ল। আমরা কি সত্যি মুরগির খামারে ঘুরতে যাব? ফারিসের তড়িৎ উত্তর। হ্যাঁ।
ফারিসের কথা শুনে নিরাশ আদ্রিতা, চাঁদনি আর আদিপ। প্রায় ঘন্টা দুয়েক পরে ফারিস গাড়ি থামালো। কেউ গাড়ি থেকে নামলো না, সবাই মুখ ফুলেই বসে। ফারিস হেসে বলে, তোমরা এমন বাচ্চাদের মতো রাগ করছো কেন? দেখো, মুরগির খামার খুবই সুন্দর একটা জায়গা। এখানে নানাবিধ মুরগিরা বাস করে। এক এক মুরগির এক এক ওজন। কোনোটা 1 কেজি, কোনোটা 4 কেজি, কোনোটার রং লাল, কোনোটার রং হয় সাদা। বোঝো এগুলো? ফারিসের কথায় ভুল কুচকে তাকালো সবাই। ফারিস হেসে বলল, নামবে তোমরা? কেউ নামলো না। ফারিস তীক্ষ্ণ স্বরে আদিপকে উদ্দেশ্য করে বলল। আদিপ? আদিপ হুড়মুড় করে নেমে পড়ল সঙ্গে সঙ্গে। সামনে তাকাতেই সে অবাক, কারণ জায়গাটা কোনো মুরগির খামার নয়, এক বিপুল সৌন্দর্যে ঘেরা নয়ন জুড়ানো প্রকৃতি। আদিপ সবাইকে তাড়া দিয়ে বলল, এই তোমরা নামো। আজিতা, চাঁদনি দুজনেই বিরক্তি নিয়ে নামলো। সামনে তাকাতেই দুজনেই অবাক। বিশাল সবুজে ঘেরা এক উঁচু পাহাড়। পাহাড়ের পাশে ছোট্ট টিনের কুঁড়ে ঘর। চারপাশে শাঁসা শব্দ করে বাতাস বইছে। মাথার উপর ধবধবে সাদা আকাশ। কি নিদারুণ সুন্দর প্রকৃতি। আদিপ বিস্ময় নজরে চেয়ে সে বলে, এটাই কি মুরগি খামার ভাই? ফারিসের বিস্ময়কর হাসি, মলিন মুখের কণ্ঠস্বর। সে বলে, আমার ছোট ভাই মুরগির খামারের কথা শুনে মুখ ফুলায় রাগ করে। সেখানে আমি কি করে যাই আদি? আদিপের চোখে পানি চলে আসলো মুহূর্তেই। সে ফারিসের দিকে তাকিয়ে। ফারিসের মুখ হাসি হাসি, চোখের চাহনি ভিন্ন। আদিপ ফারিসকে দেখে মনে মনে ভাবে, তার ফারিস ভাই তাকে এত ভালোবাসে কেন? এই ভালোবাসা কোনো নজর না লাগুক। থু থু। নিঝুম বিকেল। সারাদিন তোড়জোড় আর হই হুল্লোড় করে নিচে মাদুর পেতে বসে ফারিস আর আদিপ। তাদের সামনে আদ্রিতার চাঁদনি ঘুরে ঘুরে সেলফি তুলছে। এই মেয়ে দুটোর আর কোনো কাজ নেই বোধহয়। সেই আসার পর থেকে শুধু সেলফি আর সেলফি। ফারিসা খাবার বানালো এখানে এসে। ওই যে ছোট্ট কুটির ঘর ছিল সেখানে বসে। ফারিস আগে থেকেই সব বন্দোবস্ত করে রেখেছিল। দুপুরে লাঞ্চ হিসেবে ছিল গরম গরম ভাত, সিদ্ধ আলুর ভর্তা আর ফারিসের হাতে ডিম ভাজা। এই প্রথম ফারিস নিজ হাতে রান্না করেছে। আদিপ তো তা দেখে দারুণ অবাক। খাবার দাবার খুব সাদামাটা থাকলেও আনন্দের রেশ ছিল বেশ। সে কি উৎসব মুখর পরিবেশ। তবে এই উৎসবের মাঝেও আদিপ লক্ষ্য করেছে ফারিস ভাই হঠাৎ হঠাৎ চুপ হয়ে যান, গভীর ভাবনায় মগ্ন হন, যেমন এখন হচ্ছে। ফারিস ভাই তাকিয়ে তো আছে ডাক্তার ভাবির দিকে, তবুও চোখে মুখে কোথাও গিয়ে বিষণ্ণতা। আদিপ নড়ে চড়ে বসলো। মাদুরের মধ্যখানে রাখা জুসের বোতলটা নিল, জুস ঢাললো গ্লাসে। এরপর ফারিসের দিকে এগিয়ে দিয়ে বলল, ভাই তুমি হঠাৎ হঠাৎ নেতিয়ে যাচ্ছ কেন? ডাক্তার ভাবি কি খুব পেড়া দিচ্ছে? ফারিসের হুঁশ আসে। সে তাকায় আদিপের দিকে। জুসের গ্লাসটা হাতে নিয়ে মলিন মুখে বলে, তেমনটাই। আদিপ অবাক হয়, বিস্মিত কণ্ঠে আওড়ায়। মানে? ফারিসের ঠোঁটে জর্ণ তখনও মলিন হাসি। আদিপ সেই হাসির দিকে তাকিয়ে থাকে অনেকক্ষণ, কিছু একটা বুঝে। অতঃপর আচমকা ফারিসের হাত চেপে ধরে বলে, কিছু কি হয়েছে ভাই? ফারিস জুসের গ্লাসে চুমুক দেয়, বিষণ্ণ চোখে তাকায়। আগে সেই এক উত্তর তার। কি হবে? আদিপের হঠাৎ বিতৃষ্ণা লাগলো। বারে বারে ফারিস ভাইয়ের বনিতা করা এক উত্তরে বিরক্ত বোধ করলো। আদিপ কপট রাগ নিয়ে তীক্ষ্ণ স্বরে শুধালো, আমার সাথে বারবার মিথ্যা বলছো কেন? আদিপের রাগ দেখে ফারিসের হাসি আরো চওড়া হয়। চোখ ছলছল করে, দৃষ্টি নত করে, কণ্ঠ খাদে নামিয়ে শান্ত স্বরে বলে, তুমি আমার উপর রাগ দেখাচ্ছ আদিপ? ফারিসের মলিন কণ্ঠস্বরে আদিপের রাগ পানি হয়ে গেল। মন ছটফট করলো, খানিকটা আঘাত করলো বুকে। সে বলল, আমি রাগ দেখাতে চাইনি ভাই। ফারিস সরাসরি তাকালো আদিপের দিকে। মলিন মুখে বিতৃষ্ণার ছোঁয়া এঁটে বলে, আমার কিছু ভালো লাগে না আদিপ। সব কিছু থেকেও কোথাও যেন সুখ নেই। আদিপ বিস্মিত কণ্ঠে বলে, এমনটা কেন হচ্ছে ভাই? ফারিস মাথা নাড়িয়ে জবাব দেয়, জানি না। আদিপ মাথায় নুয়ে খানিকটা দ্বিধা নিয়ে বলে, বিয়েটা করে কি সুখ হওনি ভাই? ফারিস এক ঝলক তাকালো আদ্রিতার দিকে। মেয়েটা সেই সদূরে ছুটে ছুটে ছবি তুলছে। সবুজ ঘাসে পা ডুবিয়ে বসেছে, নানাভাবে ভনিত করে মুঠোফোনে আবদ্ধ করছে নিজের ছবি। গায়ে জর্ণ শুভ্র কামিজে কি নিদারুণ সুন্দরী না দেখাচ্ছে তাকে। ফারিস পলকহীন তার দিকে তাকিয়ে থেকেই উত্তর দিল, তেমন কোনো ব্যাপার নেই। স্বস্তি পেল আদিপ, নিশ্চিন্তের শ্বাস টেনে পড়ল। তাহলে সমস্যা কি?
এবার ফারিস সহজ হলো, নিজের কঠিন হৃদয়টাকে আটকে রেখে লাগামহীন বলতে লাগলো। আমার কেন যেন কিছু ঠিক লাগছে না আদিব। এই ডাক্তার ম্যাডামের আচরণও আমার কাছে অদ্ভুত ঠেকছে। মেয়েটা জানে আমি একজন মাফিয়া, মাদকের ব্যবসা করি, তাও কিছু বলছে না। এই ব্যাপারে প্রশ্ন করছে না, এমন আচরণ করছে যেন কিছুই জানে না। ওর তো উচিত আমাকে পুলিশে ধরিয়ে দেয়া। ও তো ডাক্তার, কি করে মেনে নিচ্ছে মানুষের ক্ষতি করা এই মানুষটাকে? আমি যে ওর এই অস্বাভাবিক আচরণে আঘাত পাচ্ছি, ও কেন বুঝছে না? আমি ভিতর থেকে স্বস্তি পাচ্ছি না, প্রাণ খুলে নিঃশ্বাস নিতে পারছি না। মাথার উপর পাপের ভারী বোঝাটা আমাকে ভিতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছে। আমি ছিন্ন ভিন্ন হচ্ছি, আমার হৃদয় পুড়ে ছারখার হচ্ছে। হাতুড়ি পেটার মতো বুকটা হঠাৎ হঠাৎ যন্ত্রণায় ছটফট করছে। আমি কাতরাচ্ছি, আমার কিছু ভালো লাগছে না। আমি কি করব বুঝছি না। পুলিশের কাছে ধরা দিয়ে দিব আদিব? আচ্ছা, একজন দেশবিরোধী মাফিয়ার শাস্তি কি খুব ভয়ঙ্কর হয়? আমার শাস্তি কি হবে? মৃত্যুদণ্ড নাকি সারা জীবনের জেল? আমার জেল হলে আমার প্রেয়সী কি ভালো থাকবে? তুমি ভালো থাকবে আদিব? আমি হিনা নিজেকে মেলাতে পারবে তো সমাজের সাথে? আদিব থমকে গেল, স্তব্ধ লাগলো চারপাশ। হতভম্ব হয়ে চেয়ে রইল ফারিসের মুখ পানে। এসব কি বলছে ফারিস ভাই? আদিবের আচমকা ভেসে আসলো বাচ্চাদের মতো করে উত্তেজিত কণ্ঠে পড়ল। তুমি কোথাও যাবে না ভাই? ফারিস হাসলো। সে জানতো তার ছোট ভাইয়ের উত্তর এমনটাই হবে। আদিবের মাথায় হাত বোলালো ফারিস, আশ্বাস দিয়ে পড়ল, ভয় পেও না, যাব না। আদিব তাও শান্ত হতে পারল না। ফারিস ভাই ছাড়া তার জীবন যে শূন্য। সে ছোট্টবেলা থেকে ফারিস আদিবকে আগলে রেখেছে, নিজে না খেয়ে আদিবকে খাইয়েছে, অস্ত্র হাতে আদিবকে বাঁচাতে খুন করেছে। এই যে এখনকার পরিস্থিতি, ফারিসের নামের পাশে ট্যাগ আসে মাফিয়াদের, এটাই দায়ও অধিকাংশ আদিবের। আদিবের এসব এলোমেলো লাগলো হঠাৎ, মাথায় তীব্র জ্বালা পড়া শুরু হলো। ফারিস বুঝি আদিবের পরিস্থিতি বুঝলো। সে আলতো হাতে আদিবকে বোঝালো, আমি এসব কিছু করব না আদিব। আদিব মলিন মুখে আওড়ায়। সত্যি করবো না তো ভাই? ফারিস চোখের ইশারায় বোঝায়, যার অর্থ ভয় নেই, করব না। আদিব অত্যাধিক ভীত একটা ছেলে, বিশেষ করে যখন তার ফারিস ভাই তার আশেপাশে থাকে না। চারপাশ কেমন ফাঁকা ফাঁকা লাগে, বিষণ্ণ জাগে মনে। ভয় হতে থাকা এই সুন্দর ধরণীকে। সেই বর্ষণের রাতে ভয়ানক ঘটনা চোখে ভাসে। আদিব আগে নিজের রুমের লাইট জ্বালিয়ে ঘুমাতো, কিন্তু জীবনে চাঁদনি আসার পর সেই ভয় খানিকটা হলেও কমেছে আদিবের। তবুও ফারিস ভাইহীনা আদিব অচল। আদিব জানে না ভবিষ্যতে কি হবে। যদি সত্যি সত্যি ফারিস ভাই পুলিশের কাছে আত্মসমর্পণ করে দেয়, তখন কি হবে? আদিব কিভাবে বাঁচাবে ফারিসকে? আদিবের হঠাৎ ভয় লাগলো, তার সর্বাঙ্গ কাঁপতে শুরু করলো। ফারিসের গম্ভীর আওয়াজে ফের আসলো তখন, তীক্ষ্ণ স্বরে শুধালো ফারিস, আমি ভয় পেতে বারণ করেছি। এত সহজে তোমার জীবন থেকে ফারিসের ছায়া সরবে না আদিব, তুমি নিশ্চিত থাকো। আদিবের চোখ জ্বলে উঠল, প্রাণপণ নিয়ে চেষ্টা চালালো বোঝাতে চাইলো। ফারিস ভাই বিশ্বাস করুন, আমি ভয় পাচ্ছি না। ফারিস চেয়ে চেয়ে দেখে সেই অসহায় ছেলেটির কাণ্ড, ক্ষণে ক্ষণে উপলব্ধি করে ছেলেটির ব্যর্থতার মুহূর্ত। মনে মনে হাসে আর বলে, হচ্ছে না আদিব, হচ্ছে না। নিষ্কালো অন্ধকারে ভরপুর চারপাশ। ফারিস নিজ কক্ষে আসে তখন। তারা বাড়ি ফিরে এসেছিল সেই সন্ধ্যায়। এরপর ফারিস যায় কাজে, ফিরে মারত। আদিব নিশ্চয়ই এতক্ষণে ঘুমিয়ে পড়েছে। ফারিস রুমে ঢুকতেই অবাক, কারণ তার পুরো রুম মোম আর ফুল দিয়ে সাজানো। ফারিস পুরো রুমে চোখ বোলায়, দেখে জানালার ধারে জর্জেটের লাল টুকটুকে শাড়ি পরে দাঁড়িয়ে আছে আজিতা। ঘন কালো লম্বা কেশ কোমর পর্যন্ত ছড়ানো, চোখে মুখে হালকা সাজ। বাহিরে চাঁদের আলো এসে লাগছে আজিতার মুখে। ফারিস বিস্ময় নেই এগিয়ে যায় সেদিকে, পিছন থেকে আজিতাকে জড়িয়ে ধরে, ছোট্ট প্রশ্ন করে, এসব কি করেছো বেলিপ্রিয়া? ফারিসের বেলিপিয়া চমকে ওঠে তখন, বুকের ধুকপাকানি ক্ষণে ক্ষণে বাড়ে প্রায়। লজ্জার সর্বাঙ্গ বুঝি ছুঁয়ে যায়। ফারিস শীতল স্বরে আওড়ায়, এত সেজেছো কেন? আমার ধ্বংস চাই। আজিতা কোনোরকম না বোধক মাথা নাড়ে, লজ্জা মিশ্রিত কণ্ঠে শুধায়, আপনাতে বিলীন হতে চাই। ফারিস চুপ থাকে। পুরো কক্ষ জুড়ে নীরবতা বয় বেশক্ষণ।
দূর আকাশে থালা বেশের চারটা, তা দেখে বুঝি লাজুক হাসে। বেশক্ষণের নীরবতার দড়ি ছিন্ন করে অভিমানী স্বরে বলে আজিতা। আপনি আমায় এখনো বিশ্বাস করে উঠতে পারেননি, তাই না মাফি, তাই না ফারিস? ফারিস খানিক বিস্মিত হয়, আজিতাকে ঘুরিয়ে নিজের দিকে ফেরায়, চোখে চোখ রেখে শীতল স্বরে আওড়ায়। এমন মিথ্যে কে বলল তোমায়? আজিতা স্মিত হাসে, চোখ ভরা অশ্রুগুলোর এক ফোঁটা গড়িয়ে পড়ে নিচে। ফারিস অবাক হয়, আজিতার দুগাল চেপে অস্থির কণ্ঠে বলে। আশ্চর্য, তুমি কাঁদছো কেন? আমার আচরণে আপনি দুঃখ পান, এক কথা আমায় বললেন না কেন? ফারিস আর বুঝতে বাকি রইল না আজিতার দুঃখ পাওয়ার কারণ। এই আদিবটা না আর বড় হলো না, সে বলেই দিল ফারিসের ভুল হয়েছে। কথাগুলো বলার পর কড়াভাবে বলা উচিত ছিল। শোনো আদি, এই কথাগুলো ভুল করেও তোমার ডাক্তার ভাবিকে বলবে না। ফারিস নিরাশ শ্বাস ফেল, দুহাতে জড়িয়ে ধরল আজিতাকে শক্ত করে। আজিতা অনুভব করল না তা, নীরবে চোখ বুঝিয়ে নিল। এই লোকটা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরলে আজিতার এত ভালো লাগে, স্বস্তি লাগে, প্রশান্তিকর অনুভূতি হয়, যা বোঝানোর মতো নয়। ফারিস বলতে শুরু করে। আমি তোমায় অবিশ্বাস করি না। তোমায় অবিশ্বাস করা কি আমার সাজে বলো? আমার খালি ভয় লাগে এই না তুমি আমায় ছেড়ে চলে যাও। আমার মাফিয়া পেশাটা তুমি কিভাবে নিচ্ছ আমি বুঝতে পারছি না। এবার আজিতা বলে। আমার আপনার মাফিয়া পেশা নিয়ে কোনো সমস্যা নেই ফারিস, আমি আপনায় ভালোবাসি, গোটা আপনিকেই ভালোবাসি। আমি জানি আপনার মানুষ রূপের দুটি সত্তা আছে, যার একটিতে আছে নিষিদ্ধ কর্মকাণ্ড। আপনি চাইলেও এই কর্মকাণ্ড থেকে ফিরে আসতে পারবেন না, আমি এটাও জানি। তাই আমি চাই না আপনি ফিরে আসুন। পিছে কোনো বিপদ ঘটলে তখন আমি শুধু চাই আপনি আমার হয়ে থাকুন। এত বছর যেভাবে সবার থেকে বিষয়টা লুকিয়ে রেখেছেন, বিশেষ করে কিশোরের থেকে, সেভাবেই লুকিয়ে থাকুন। আমি জানি এই কথাগুলোর স্বার্থপরতা লুকিয়ে আছে, তবু আপনার জন্য আমি স্বার্থপর হতে রাজি ফারিস। দয়া করে এই বিষয়টা নিয়ে আপনি আর কষ্ট পাবেন না। ফারিস চুপ করে থাকে, অতঃপর প্রসঙ্গ পাল্টে প্রশ্ন করে। এগুলো তুমি সাজিয়েছো? আজিতা ফারিসের বাম দিকের বুকের অংশে নাক ঘষে না বুঝাই জানে। আবিদ ভাইয়া করেছে। আর বিলীন হওয়ার কথাটাও বুঝি আদিব শিখিয়ে দিয়েছে? দুষ্টু হেসে বলে ফারিস। আজিতা লজ্জা পায়, ফারিসের থেকে নিজেকে দূরে সরাই তৎক্ষণাৎ লাজুক স্বরে বলে। আপনি একটা অসভ্য লোক। এই কথা আবিদ ভাই কেমনে বলে দেবে? সে কি আপনার মতো বেহায়া? হ্যাঁ, অবশ্য তার বউয়ের সাথে হতে পারে, আমার সাথে কেমনে হবে? শেষ কথাটাই আজিতা মুখ ভার করে ফেলে। ফারিস দেখতে পেয়ে হাসে, নিদারুণ দেখায় হাসি, কপাল কুচকে চোখ দুটো ডেবে যায় সেই হাসিতে, ফর্সা দাঁত বের হয় খানিকটা। আজিতা মুগ্ধ নয়নে চেয়ে চেয়ে দেখে সেই হাসি। ফারিস তাকায় আজিতার দিকে, জর্জেট শাড়িতে যেন বেশ মানিয়েছে আজিতাকে। শাড়ির ভাঁজে আজিতার ফর্সা পেটটা খানিকটা দৃশ্যমান। এতক্ষণ লক্ষ্য করেনি ফারিস, আচমকা কেমন নেশাগ্রস্ত লাগলো নিজেকে। ফারিস এগুলো একটু আজিতার কোমর জড়িয়ে ধরে নিজের কাছে আনলো। আজিতা থমকালো, ফারিসকে লক্ষ্য করলো। ফারিসের চাহনি নেশালো। ফারিস আজিতার কানের কাছে মুখ নিয়ে নেশা ভরা কণ্ঠে বলে। এমন বেসামাল শাড়ি পরেছো কেন? আমি কিন্তু বদ্ধ উন্মাদনায় ভুগছি। আজিতা কি বলবে বুঝতে পারছে না, সরে আসবে। হঠাৎ ফারিস এক আশঙ্কিক কাণ্ড ঘটালো। সে চুমু কাটলো আজিতার ঘাড়ে। আজিতা কেঁপে উঠল এতে, সর্বাঙ্গ বুঝি শিহরিত হয়ে উঠল মুহূর্তেই। ফারিস কোলে তুলে নিল আজিতাকে, দুষ্টু স্বরে বলল। আজই মাফিয়া সাহেবের থেকে আপনাকে কেউ বাঁচাতে পারবে না ডাক্তার ম্যাডাম। আজিতা সে কথার জবাব দিল না, লজ্জায় মুখ লুকালো ফারিসের বুকে। ফারিস আজিতাকে বিছানায় শুয়ে দিয়ে মৃদু হাসলো। খাটের পাশের টেবিলটার সাজিয়ে রাখা শুভ্র রঙের মোমটা ফুদে নিভিয়ে দিল। এরপরই নিজের হাত দুখানা ডুবিয়ে দিল আজিতার দু হাতে। ধীরে ধীরে বিলীন হলো একে অপরের। হঠাৎ আকাশ কেঁপে উঠল, ঝিরিঝিরি শব্দে শুরু হলো বৃষ্টিপাত। তীব্রতার বেশ নিল মুহূর্তেই। আকাশের সুন্দর চাঁদটাকেও তখনও দেখা যাচ্ছে, জলজল করছিল খুব। বোধহয় বলছিল একেই বলে সঠিক সময়ের মধুময় প্রেমবর্ষণ। সময় বড়ই অদ্ভুত একটা জিনিস। এই সময় মানুষের জীবনটা হঠাৎ হঠাৎ বদলে দেয়, হঠাৎ দুঃখ বয়ে আনে, আবার দুঃখ হাঁটিয়ে সুখ দেয়। কারো জীবনে নতুন মানুষের আগমন ঘটে, কাউকে দেয় বিষাক্ত বিচ্ছেদের বিষাদ,
সময়ের সাথে তাল মিলে মানুষ বদলায়, প্রকৃতি বদলায়, বদলে যায় দিনক্ষণ তারিখ। তেমনি বদলে গেছে আদ্রিতা ফারিসের জীবন, বদলেছে আদিত চাঁদনির জীবন, বদলে গেছে মৃদুল মিথিলার জীবন। বিয়ে করেছে মনমন আর রনি। সবশেষে বিয়ের কথাবার্তা চলছে নয়নতারা আর আশরাফের। দেখতে দেখতে ফারিস আদ্রিতার সংসার জীবনে কেটে গেল 1টি বছর, যাকে দিনে হিসেব করলে হয় 365 দিন। কেমনে যে চলে গেল কেউ ধরতেই পারল না। আজ রবিবার, মাস জানুয়ারির মাঝপথ। খানিক শীত, খানিকটা গরমের হাবভাব। এ বছরটাই খুব একটা শীত পড়েনি। আদ্রিতা খুব সকাল সকাল বের হচ্ছে হসপিটাল। এরপর কয়েকটা সার্জারির অপারেশন আছে তার। পুরো দিনটাই ব্যস্ত আজ। ফাঁস বিছানায় শুয়ে বেঘুরে ঘুমে মগ্ন, গায়ে জড়ানো মোটা কম্বল। আদ্রিতা পরিপাটি পোশাক পরে বিছানার দিকে তাকালো। ঘড়িতে সকাল 9টার কাটাই ছুঁই ছুঁই। আদ্রিতা ফাঁসের দিকে তাকিয়ে বলল, বখাটে সাহেব শুনতে পাচ্ছেন? আমি কিন্তু যাচ্ছি। ফাইস নড়ল না এক চুলো। আদ্রিতা দ্রুত সামনের জানালাটা সাদা পর্দা সরালো। সঙ্গে সঙ্গে এক ফালি রোদ্দুর চোখের উপর পড়ল ফাইসের। ফাইস খানিকটা নড়েচড়ে উঠল এতে, মিহি কণ্ঠে বলল, উফ, বেলিপ্রিয়া কি হচ্ছে? আমি ঘুমাই না? আদ্রিতা মিষ্টি হেসে ফাইসের মুখের সামনে দাঁড়ালো। এতে ছায়া পড়ল ফাইসের চোখে। আদ্রিতাও বলল, ওঠো না কেন? আমি যাব এখন। ফাইস চোখ খুলে তাকায়, সঙ্গে সঙ্গে বিস্ময়কর চাহনি নিয়ে বলে, যাবো মানে? কোথায় যাবে তুমি? আদ্রিতা বিছানায় বসলো। ফাইসও উঠে বসলো। তখন শরীর জুড়ে ক্লান্তি তার। আদ্রিতা বলে, তোমায় কাল বললাম না আজ আমার পরপর কয়েকটা অপারেশন করাতে হবে, তাই যাচ্ছি। বেলা গড়িয়ে ফিরবো, তুমি চিন্তা করো না, কেমন? কথাটা বলে ফারিসের গালে চুমু কাটে আদ্রিতা। এরপর নিজের গালটাও এগিয়ে দেয় ফারিসের দিকে। ফারিসও ঘুম জড়ানো চোখ নিয়ে আদর ছোঁয়ায়। এটা নিয়ম, কেউ বাড়ি থেকে বের হওয়ার পূর্বে একে অপরের গালে চুমু কাটে। আদ্রিতা নিজের ব্যাগটা নিল, উঠে দাঁড়িয়ে পড়ল। যাই তবে। ফারিস উত্তর দিল না, হাত টেনে ধরল আদ্রিতার। আদ্রিতা অবাক হয়ে বসলো খাটে, চোখের ইশারায় বোঝালো কি হলো। ফারিস সেই ইশারা বুঝো জবাব দিল না। আদ্রিতা ঠাই ছিঁয়ে নিরাশ স্বরে বলে, কিছু বলবে না? ফারিস সে কথার জবাব না দিলেও কাছে টেনে নেয় আদ্রিতাকে, বুকে জড়িয়ে ধরে। হঠাৎ আদ্রিতা মিষ্টি হেসে বলে, সকাল সকাল এত প্রেম, বাহ বাহ। ফারিসের হাতের বাঁধন শক্ত হলো। আদ্রিতা উপলব্ধি করলো তা, কিছু বলল না। ফারিস মলিন মুখে প্রশ্ন করলো, তোমার অপারেশন শুরু কয়টায়? আদ্রিতা কিছুটা অবাক হলো, ভাবলো না তেমন, বলল, 10টা পরে। এখন বাজছে কয়টা? 9টা 5। তার মানে আমার কাছে এখনো সময় আছে 70 মিনিট। কিসের সময় বলো তো? কেন তোমাকে জড়িয়ে ধরে বসে থাকার? আমি তখন বের হব। এখনো তো 1 ঘন্টার বেশি বাকি, একটু বসে গেলে হয় না? তুমি তো জানো আমি অপারেশনের 1 ঘন্টা আগে হসপিটালে যাই, একটু নিজেকে গোছাই। আজ একটু অনিয়ম করলে হয় না? ফারিস শেষ কথাটা এমন মলিন স্বরে বলল যে আদ্রিতা চেয়েও বারণ করতে পারলো না। মিষ্টি হেসে বলল, ঠিক আছে। ফারিস খুশি হলো। সময়টা তখন টিপ টিপ করে বাড়ছে। ফারিস চুপচাপ বসে আদ্রিতাকে জড়িয়ে, কোনো কথা বলছে না। সময় চলতে চলতে 10টা 15 বাজতে 30 মিনিট বাকিতে ঠেকে। তখন আদ্রিতা বলে, এবারে যাই, আমার পৌঁছতেও তো সময় লাগবে। ফারিস মেনে নিল, ছেড়ে দিল আদ্রিতাকে। কপালে চুমু কেটে বিষণ্ণ স্বরে শুধালো, কেমন যেন আমার মনে হচ্ছে তুমি গেলেই আমি হারিয়ে যাব। আদ্রিতা কপট রাগ দেখালো, তীক্ষ্ণ স্বরে বলল, যাওয়ার সময় কেমন কথা? ফারিস চমৎকার শব্দ করে হাসলো, বলল, তোমাকে রাগাতে আমার এত ভালো লাগে কেন? আদ্রিতা জবাব দিল না, তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে রইল। ফারিস হেসে বলল, যাও, তোমার লেট হচ্ছে। আদ্রিতাকে অসহায় দেখালো। এক প্রকার বাধ্য হয়ে নিজের ব্যাগটা নিল। নিরাশ ভঙ্গিতে বলল, কোথাও যাবে না, বাসায় বসে থাকবে। আমি যদি তাড়াতাড়ি সম্ভব হয় বাসায় আসবো। ফারিস বলল, আচ্ছা, এখন যাও। আদ্রিতা যেতে নিল, আবার দাঁড়ালো, পিছন ঘুরে মলিন মুখে বলল, কোথাও যাবে না কিন্তু। ফারিস মাথা নাড়িয়ে জানান দিল। যথা আজ্ঞা মাই বেলিপ্রিয়া। ফারিসের কাণ্ডেই ফিক করে হেসে দিল আদ্রিতা, বলল, আসছি। অতঃপর আদ্রিতা চলে গেল। ফারিসের উজ্জ্বল মুখখানা হঠাৎ মলিন হলো। নিরাশাতায় ভরে উঠল চারপাশ। সে গলা ছেড়ে ডাকলো, আদিব।
পিনপতন নীরবতা বিরাজ করছে পুরো কক্ষ জুড়ে। জানালার কার্নিশ ছুঁয়ে ছুটে আসছে বাতাস। রোদের আলোতে ভরপুর পরিবেশ। আদিপ চুপচাপ দাঁড়িয়ে। কিছুক্ষণ আগে ফারিসের ডাকে ছুটে এসে দাঁড়ালো। ফারিস কিছু বলছে না, চুপচাপ বিছানায় বসে। ফারিস গায়ের কম্বলটা পা থেকে সরালো। এক ঝলক আদিপের দিকে তাকিয়ে পা ঝুলিয়ে বসলো, মাথা নুয়ে বলল, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি আদিপ। আদিপ তড়িৎ চমকে তাকালো ফারিসের দিকে, খানিক ভীতু স্বরে শুধালো। কি কি সিদ্ধান্ত ভাই? ফারিস চুপ হয়ে গেল। কথা আটকে আসছে নাকি? কি সাংঘাতিক! ফারিসের এত বছরের জীবনে এমন আশঙ্কিক ঘটনা কখনো হয়নি। ফারিস দম ছাড়ল। আদিপ হতভম্ব হয়ে চেয়ে খানিক এগিয়ে প্রশ্ন করলো, কি হলো ভাই, কথা বলছো না কেন? ফারিস চাইলো আদিপের দিকে। চোখ জোড়ায় বিষণ্ণের হইচই। আদিপের বুক হঠাৎ অজানা ভয়ে কামড়ে উঠল। সে নিচে বসে পড়ল আচমকা। তত্তর করে ফারিসের হাত জড়িয়ে ধরে বলল, আমাদের ছেড়ে যাওয়ার চিন্তা করছো না তো ভাই? ফারিসের চোখে মুখে অসহায়তা ফোটে। ছোট্ট প্রশ্ন করে, চাঁদনি কি ঘরে? আদিপ মাথা নাড়িয়ে জবাব দেয়, না, ও তো খুব ভোরে চট্টগ্রাম গেছে। এবার ফারিস হাত ধরল আদিপের। আদিপ থমকে গেল হঠাৎ। ফারিস ভাইয়ের আচরণ ঠিক লাগছে না। ফারিস বলল, তোমায় একটা কাজ করতে হবে আদিপ। আদিপ বিমোর চেয়ে বলে, কি কাজ ভাই? তুমি এই শহর ছেড়ে চলে যাবে। তোমার যে ফারিস নামের একটা পাতানো ভাই আছে, এটা তোমায় ভুলতে হবে। আদিপ বিস্মিত হয়ে গেল ফারিসের কথা শুনে। এসব কি বলছে ফারিস ভাই? চলে যাবে? ভুলে যাবে? এগুলোর মানে কি? আদিপ হতাশার ঘরে পড়ল। এসবের মানে কি ভাই? ভুলে যাব কেন? মানে একটাই, তুমি এই শহর ছাড়ছো। কেন ছাড়বো? আমি তোমায় ছেড়ে কোথাও যাব না। আর আচমকা এসব কি? বাচ্চাদের মতো জেদ করো না আদিপ। তুমি অবুঝের মতো কথা বলছো। আচমকা শহর ছাড়বো কেন? তুমি আমার সাথে থাকলে বিপদে পড়বে। কিসের বিপদ? আমি পুলিশের কাছে আত্মসমর্পণ করব আদিপ। তড়িৎ উত্তর ফারিসের। মুহূর্তের মধ্যেই থমকে গেল আদিপ। স্তব্ধ হয়ে গেল চারপাশে। এখনো যেন ফারিসের ঠান্ডা স্বরে বলা কথাটা কানে বাজছে আদিপের। আমি পুলিশের কাছে আত্মসমর্পণ করব আদিপ। আদিপ বিমুখ চেয়ে রইল। তার চোখ জ্বলছে, পানি জমা হতে শুরু করেছে বোধহয়। ফারিস নিরাশ হলো। আদিপের হাত মুঠো বন্দি করে আঁকড়ে ধরল। নিরুপায় ভঙ্গিতে পড়ল। এভাবে বাঁচা যায় না আদিপ। আদিপ কিছু বলে না, শুধু চেয়ে রয়। কিছু সময় পর টের পায় তার চোখ বেয়ে লাগামহীন অশ্রু পড়ছে। বুকের ভেতর ভয়ার্ত এক অনুভূতি হচ্ছে। ফারিস বোধহয় ধরতে পারল আদিপের অবস্থা। সে ধমকে স্বরে বলল, ভয় পাবে না আদিপ। আদিপ তখনও কিছু বলে না। অনেক সময় পর ফারিস বুঝায়, একটা জিনিস কি জানো, আমরা যতক্ষণে না নিজেদের পাপটা উপলব্ধি করতে পারি, ততক্ষণ পর্যন্ত পাপী কাজটাকে আঁকড়ে থাকতে পারি। আমাদের মনে হয় না আমরা প্রতিনিয়ত অন্যায় করছি, কিন্তু যেই উপলব্ধি করি ভুল হচ্ছে, প্রিয় মানুষদের সাথে অন্যায় করছি, তখনই কষ্ট হয়। শুরুতে তো সব ঠিকই ছিল, কিন্তু এখন আর নিতে পারি না। কাজটা করতে চাচ্ছি না, আবার ছেড়ে দিতেও পারছি না। তাই ভেবে দেখলাম আমার পুলিশের কাছে আত্মসমর্পণ করাটাই ঠিক হবে। আমি শুনেছি নিজে থেকে আত্মসমর্পণ করলে শাস্তি কম পাওয়া যায়। ওনারা নিশ্চয়ই 5-6 বছর পর আমায় ছেড়ে দিবেন। তখন তো আমি ফিরেই আসব, সব ছেড়ে ছুড়ে সাধারণ জীবন করব। আদিপ তড়িৎ বলে ওঠে। যদি না ছাড়ে? ফারিস বিছানা থেকে নামলো। আদিপকে বসা থেকে উঠালো। হেঁটে হেঁটে বুঝালো, কেন ছাড়বে না? আমি নয়নতারার সাথে কথা বলেছি। ও বলেছে নিজে থেকে আত্মসমর্পণ করলে শাস্তি কম হয়, কিন্তু কিশোর যদি আমায় ধরতে পারে তাহলে নির্ঘাত মৃত্যু। আদিপের রুহু বুঝি কেঁপে উঠল ফারিসের শেষ কথা শুনে। ফারিস বলে, এবার বুঝছো তো আদিপ, আমি কেন নিজ থেকে ধরা দিতে চাইছি? আদিপ কান্না মিশ্রিত স্বরে বলে, আমার খুব ভয় হচ্ছে ভাই। আমিও যাই তোমার সাথে। আমারও তো দোষ আছে। শাস্তি তুমি একা কেন পাবে? আমিও পেতে চাই। ফারিস তড়িৎ রেগে যায়। ধমকের স্বরে বলে, কিসের শাস্তি পাবে তুমি? তোমার কোনো দোষ নেই, তুমি নিষ্পাপ। যা পাপ করার আমি একা করেছি। আদিপ মানতে চায় না। সে বলে, আমি ওসব যাই না। আমিও তোমার সাথে যাব ভাই। ফারিস চাইলো আদিপের দিকে। ছেলেটা যে এত কেন ভালোবাসে তাকে কে জানে। ফারিস মিষ্টি হাসলো, বলল, সবাই চলে গেলে আমার বউ, তোমার বউ, এদের দেখবে কে? তাছাড়া তুমি পাপী নও আদিপ, পাপী আমি।
আমাদের আবার দেখা হবে তো? আতিফ বিতৃষ্ণা নিয়ে বলে। সব বুঝলাম, কিন্তু আমায় শোর ছাড়তে হবে কেন?